নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আর জেলার খবরে আজ আমাদের আলোচনা তমলুক লোকসভা কেন্দ্র নিয়ে। আপনাদের সাথে রয়েছে আমি অনন্যা, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। তমলুক লোকসভা এবার কার তালুক হতে চলেছে বর্তমান রাজ্য রাজনীতির অন্দরে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। পশ্চিমবাংলার 42টি লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে তমলুক লোকসভা। পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রটি এবার সবার নজরে। বর্তমানে অধিকারীদের গড় বলেই পরিচিত এই তমলুক লোকসভা কেন্দ্র। এই কেন্দ্র থেকে এবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন আইটি সেলের রাজ্য সভাপতি তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। বিজেপি প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সিপিএম এই লোকসভায় তরুণ মুখ হিসাবে ভরসা রেখেছে পেশায় আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওপর। তো প্রথমেই যে প্রশ্নটা নিয়ে তোমার কাছে যাব সত্যজিৎ, যে এই যে তিনজন হেভিওয়েট প্রার্থী দেওয়া হয়েছে তিন দলের তরফে, লড়াইটা কি মূলত দ্বিমুখী নাকি ত্রিমুখী হতে চলেছে? না দেখো, তমলুক লোকসভা কেন্দ্রের লড়াই দ্বিমুখী হতে চলেছে, বিজেপি ভার্সেস তৃণমূল। আরেকটু যদি বলা যায় অধিকারী ভার্সেস ব্যানার্জি পরিবার, এটাই হচ্ছে তোমার এই তমলুক লোকসভা কেন্দ্রের লড়াই। তার কারণ জানো, অধিকারী গড় বলেই পরিচিত পূর্ব মেদিনীপুর জেলা। তো এই অধিকারী গড় তৃণমূলের ভিত্তি যদি বলি মেদিনীপুর জেলায়, অধিকারীদের হাতেই কিন্তু তৃণমূলের বীজটা বপন করা হয়েছিল এবং সেটা লালিত পালিত যদি বলি তারও কিন্তু কৃতিত্ব অধিকারী পরিবারের হাতেই যাবে। তো স্বাভাবিকভাবেই তাদের হাতেই তৃণমূল কংগ্রেসের এই পূর্ব মেদিনীপুর জেলা, বিশেষ করে তমলুকের সংগঠন তৈরি হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে অধিকারী পরিবারের সমর্থন বিজেপির দিকে। তো স্বাভাবিকভাবেই বিজেপি এখানে ভালো অবস্থায় রয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস, জানো তৃণমূল কংগ্রেসের গড় ছিল একটা সময়, যদিও অধিকারীরাই পরিচালনা করতো তৃণমূলকে পূর্ব মেদিনীপুর জেলাতে, তবু বলবো তৃণমূল কংগ্রেসের কিন্তু সংগঠন কিন্তু যথেষ্ট মজবুত, রাজ্যের শাসক দল। তো স্বাভাবিকভাবেই আর সিপিএমের কথা যদি বলি, সিপিএম এখানে অনেকটা পিছিয়ে। একটা সময় তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন লক্ষণ শেঠ, সিপিএম নেতা লক্ষণ শেঠ। তো তাকে কিন্তু হারিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছিল শুভেন্দু অধিকারী, রাজ্যের বর্তমান বিরোধী দলের নেতা যিনি বিজেপির। তো স্বাভাবিকভাবেই সেই শুভেন্দু অধিকারী, তো সেদিক দিয়ে বলবো যে এখানে বিজেপি কোনোদিন জেতেনি। এবার বিজেপির প্রধান মানে কাণ্ডারি যদি বলা যায় শুভেন্দু অধিকারী। উল্টো দিকে দেখো তৃণমূল কংগ্রেস, তাদের এক কথায় বলা চলে এই নন্দীগ্রাম থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বৃদ্ধি যদি বলি সেটা কিন্তু শুরু হয়েছিল। তখন রাজ্যে যে জমি আন্দোলন, কৃষি জমি আন্দোলন, জমি অধিগ্রহণ আন্দোলন যে শুরু হয়েছিল, তো সেটা কিন্তু প্রথমে কিন্তু সিঙ্গুরে শুরু হয়েছিল, কিন্তু সিঙ্গুরের আন্দোলন কিন্তু সেভাবে জমজমাট হতে পারেনি। যখন তোমার নন্দীগ্রামে কেমিক্যাল হাব বামফ্রন্ট সরকার যখন ঘোষণা করে, তারপরে যে নন্দীগ্রাম আন্দোলন শুরু হয়েছিল তার নেতৃত্বে ছিল কিন্তু এই অধিকারী পরিবার, যার ফলে কিন্তু নন্দীগ্রাম আন্দোলন এক কথায় বলা চলে বাংলা তোলপাড় ফেলে দেয়। তারপরেই কিন্তু সিঙ্গুর আন্দোলন আরও জমজমাট হয়ে ওঠে। ফলে কিন্তু তৃণমূলের বৃদ্ধি কিন্তু এই নন্দীগ্রাম থেকেই। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসও চাইবেন এই তমলুক লোকসভা আসন ধরে রাখতে। অন্যদিকে বিজেপির প্রধান ভরসা বলা চলে শুভেন্দু অধিকারী, পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো এদিক দিয়ে লড়াইটা সিপিএম অনেকটা পিছন সারিতেই থাকবে। লড়াই মূলত বিজেপি ভার্সেস তৃণমূলই হতে চলেছে। দেখো সত্যজিৎ, তুমি যেমনটা বললে যে লড়াইটা মূলত তৃণমূল ভার্সেস বিজেপি, অর্থাৎ ব্যানার্জি পরিবার বনাম অধিকারী পরিবার, এটাই আমাদের আলোচনায় উঠে এলো। কিন্তু বিজেপির তরফে যাকে মুখ করা হয়েছে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি আমরা জানি যে এই যে চাকরি প্রার্থীদের নিয়ে যে দুর্নীতি একটা হয়েছিল সেটা নিয়ে বারে বারে সরব হয়েছেন যখন তিনি বিচারপতি থাকাকালীন ক্ষমতায় ছিলেন। কিন্তু তিনি একেবারেই রাজনীতিতে আমরা নবীন বলতে পারি, রাজনীতির ময়দানে এই সবে পা রেখেছেন তিনি। সেখানে যখন তিনি রায়গুলো দিচ্ছিলেন তখন মানুষ তখন তৃণমূল কিন্তু বারে বারে বলছিল যে কোনো রাজনৈতিক দলের সমর্থনে তিনি সেই রায়গুলো দিচ্ছেন, কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনেই তিনি এই রায়গুলো দিচ্ছেন রাজ্য সরকারের বিরোধিতা করে। তারপরেই তিনি রাজনীতিতে যোগ দিলেন। সেখানে মানুষের বিশ্বাসযোগ্যতা কি কোথাও গিয়ে একটা অভাব হবে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হিসাবে দাঁড়ানোর পর? দেখো, আগে বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়গুলো নিয়ে কথা বলি। তখন আদালতের বিচারপতি যখন বসেন
তিনি কিন্তু আদালতে যে বিচারক হিসেবে যে রায়টা দেন সেটা কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে, কোনো মন গড়া বিষয় বা অপোজিটের আইনজীবী পক্ষের বা বিপক্ষের আইনজীবীদের সওয়াল এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন নয় যে পক্ষের বিপক্ষের আইনজীবীরা দুর্বল, তারা উপযুক্ত প্রমাণ দিতে পারছেন না কিন্তু উনি রায় দিয়ে দিচ্ছেন, এটা বিচারকের পক্ষে কখনোই সম্ভব নয়। তো স্বাভাবিকভাবেই বিচারপতি হিসেবে যে রায়টা দিচ্ছেন তার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এটা কিন্তু দুই পক্ষের আইনজীবীর মতামতের ভিত্তিতে, তাদের তথ্য প্রমাণের ভিত্তিতেই তার কিন্তু রায়গুলো এসছে। এবার দেখো বিচারক হিসেবে উনি কিন্তু বিশেষ করে একটা কিন্তু বুঝতে পেরেছেন যে রায়গঞ্জে এই শিক্ষক নিয়োগ, বিশেষ করে যদি বলা চলে শিক্ষক নিয়োগ দুর্নীতি একটা ভয়ানক দুর্নীতি হয়েছে, সেটা উনি যেভাবেই জানুন, কিন্তু যার ফলে উনি কিন্তু বারবার কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বারবার কিন্তু খবরের শিরোনামে এসছেন। এবার সেইখান থেকেই রাজ্যের শাসক দল যদি বলি তাকে আক্রমণ করেছে, রাজনীতি আসার জন্য এক কথায় বলা চলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তো বিচারপতি গঙ্গোপাধ্যায় কিন্তু কার্যকালের মেয়াদ প্রায় শেষের দিকে, তিনি কিন্তু অবসর নিতেন। তো তার আগেই দেখো এটাই কিন্তু শেষ যদি বলি আমরা জাতীয় নির্বাচন। তো স্বাভাবিকভাবেই তিনি কিন্তু তার বিচারকের পদ থেকে ইস্তফা দিয়েছে, রাজনীতির ময়দানে এসছেন। তো এইখানে যে বিজেপিতে যোগদান, দেখো এটা কোনো রাজনৈতিক নেতা কোন বা ব্যক্তিত্ব বা সাধারণ মানুষ কোন দলে যোগ দেবেন, কাকে ভোট দেবেন, সেটা তার নিতান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আমি বলবো বিচারক হিসেবে তার যে আইনজীবী, তার সঙ্গে রাজনৈতিক যোগ আছে বলে আমার খুব একটা মনে হয় না। এখন সেটা শাসক দলের বিপক্ষেও যেতে পারে আদালতের রায়, কিন্তু সেটা একজন বিচারক হিসেবে। এখন উনি কিন্তু ব্যক্তি বা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তখন তিনি কিন্তু সেটা ছিলেন না, তখন তিনি কিন্তু একজন বিচারক হিসেবেই ছিলেন। আর আরও একটা জিনিস যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছিল যে উনি রাজনীতির রাজনীতির প্রতি দলের প্রতি অনুগত হয়েই রায় দিচ্ছেন। এটা দেখো বিচারক যখন কোনো আয় দেন, লোয়ার কোর্টে আয় দিল কোনো রায়, তাকে চ্যালেঞ্জ করে হায়ার কোর্টে যাওয়া যায়, ডিভিশন বেঞ্চে যাওয়া যায়, তারপরে সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ রয়েছে, তো পরপর ধাপ রয়েছে। বিচারক হিসেবে সে রায়টার সঙ্গে রাজনীতির যোগ ছিল বলে আমার অন্তত মনে হয় না। সত্যজিৎ, দেখো আরও একটা বিষয় যেখানে আমি তুলে ধরার চেষ্টা করব যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে রায় দিয়েছেন সেই রায়ের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটাই তুমি আমাদের বলতে চাইলে আলোচনার মাধ্যমে। কিন্তু যে বিষয়টা এখানে তুলে ধরার চেষ্টা করব, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন রায় দিয়েছিলেন তখন কিন্তু তৃণমূলের তরফ থেকে বারে বারে বলা হচ্ছিল যে তিনি বিশেষ কোনো রাজনৈতিক দলের হয়ে রায়টা দিচ্ছেন। আর তখন কিন্তু আমরা দেবাংশু, যাকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে, তাকেও কিন্তু বারবার সুর চড়াতে দেখেছি এই ইস্যুতেই যে তিনি বিজেপির হয়ে কোথাও গিয়ে রায় দিচ্ছেন এই হিসাবে। সেই জন্যই কি দেবাংশুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ করা হলো? কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণার আগে থেকেই কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম যে তিনি এই আসন থেকেই বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াবেন। সেই কারণেই কি দেবাংশু ভট্টাচার্যকে মুখ করা হলো? যদি সেটাই হয় তাহলে তিনি কতটা লড়াই দিতে পারবেন? তো দেবাংশু রাজনীতিতে একেবারে নতুন মুখ, তৃণমূল কংগ্রেসের আইটি সেলটা পরিচালনা করতেন। তো পাশাপাশি দেবাংশুর যে খেলা হবে যে গান, সেটা কিন্তু বাংলায় তোলপাড় ফেলে দিয়েছিল। এক কথায় দেবাংশু কিন্তু খুব অল্প সময় যথেষ্ট পরিচিতি লাভ করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আর যারা তৃণমূলের নেতা যারা রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, অনেকেই কিন্তু প্রচারের আড়ালে। তো সেদিক দিয়ে বলবো দেবাংশু কিন্তু সবসময় কিন্তু নজর কেড়েছেন, সেটা তার তোমার বিভিন্ন টিভি চ্যানেলে হোক, তার পর্যবেক্ষণ হোক, বা রাজনীতির জনসভায় বক্তৃতা হোক, এটা কিন্তু বারবার কিন্তু নজর এসছে। তো সেদিক দিয়ে বলবো তৃণমূল কংগ্রেসে যদি আমরা এক কথায় বলে লোক টানার মুখ যদি এই মুহূর্তে বলি, তো দেবাংশু কিন্তু প্রথম সারিতেই থাকবেন। তো স্বাভাবিকভাবে এক কথায় তমলুক দেখো অধিকারী গড়, শুভেন্দু অধিকারীর নিজের জেতা বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, এখানেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। তো স্বাভাবিকভাবেই এই তমলুক কিন্তু তৃণমূলের কাছে একটা প্রেস্টিজ লড়াই বলা যেতে পারে। তো সেখানে দেখো যদি আমরা তমলুককে বলি বা পূর্ব মেদিনীপুর জেলাতেই বলি, অধিকারী পরিবার রাজনীতিতে যতটা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন, যতটা পরিচিতি লাভ করাতে পেরেছেন, তৃণমূলে আর যারা রয়েছেন বর্তমানে মন্ত্রী বলো বা বিধায়ক বলো, তাদের কিন্তু সেই তুলনায় কিন্তু অনেকটা এগিয়ে অধিকারী পরিবারে বলা যায়। কারণ সোমেন মহাপাত্র রয়েছেন, অন্য উল্টো দিকে অখিলগিরি রয়েছেন, তিনি কিন্তু অধিকারীদের বিরুদ্ধেই রাজনীতিটা করতেন তৃণমূলের হয়ে। তো স্বাভাবিকভাবে এরা কিন্তু অধিকারী পরিবার থেকে অনেকটা পিছিয়ে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সেই কারণে অধিকারীদের কাউন্টার করার জন্য, পাল্টা কাউন্টার করার জন্য এরকম একটা পরিচিত মুখই দরকার, যে ধরনের লোক ক্যাচ করতে পারবে। সেই কারণেই হয়তো তৃণমূল কংগ্রেস দেবাংশুকে প্রার্থী করেছে। আরও একটা জিনিস দেখো, তৃণমূল কংগ্রেস যেহেতু রাজ্যে 13 বছর থেকে ক্ষমতায়,
সুতরাং অনেক নেতা রয়েছেন, অনেক জনপ্রতিনিধি রয়েছেন, সুতরাং গোষ্ঠী কোন্দলকে কিন্তু একটা ব্যাপার। তো স্বাভাবিকভাবেই হতে পারে যে কোনো নেতা বা গোষ্ঠী কোন্দল রয়েছে কিনা, সেই কারণে হয়তো দেবাংশুকে নিয়ে গিয়ে প্রার্থী করা হয়েছে, এটাও হতে পারে। দেখো, আমরা জানি যে তমলুক মানেই হচ্ছে অধিকারীদের গড়, আর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর এটা তৃণমূলের প্রথম লোকসভা নির্বাচন, এবং যে বর্তমান সাংসদ রয়েছেন দিব্যেন্দু অধিকারী, তিনিও বিজেপিতে যোগ দিয়ে দিয়েছেন। অর্থাৎ অধিকারী পরিবারের কোনো ধরনের সাপোর্ট কিন্তু তৃণমূল পাবে না। সেক্ষেত্রে কি কোথাও গিয়ে একটা তৃণমূলের সংগঠনের অভাব বোধ হবে? অবশ্যই তৃণমূলকে এখানে অবশ্যই বেগ দেবে। তখন দেখো অধিকারী পরিবার যে কত বড় একটা ফ্যাক্টর। মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূলের প্রজেক্টে তৃণমূল সুপ্রিমো, মানে তৃণমূল প্রতিষ্ঠিত, সব কিছুই মুখ্যমন্ত্রীকে কারণ রাজ্যে তৃণমূলের প্রচারে তিনি কিন্তু বলেন সব আসনে তিনি প্রার্থী, এটা কিন্তু তিনি বারবার বলেছেন। এবারের লোকসভা ভোটের প্রচারেও তিনি কিন্তু বলেছেন তাকে মুখ দেখেই ভোটটা দিতে। তো স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী কিন্তু গত 2021-এ আমরা দেখেছি এই নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে। তার রেজাল্ট তো আমরা দেখেছি। সেটা তৃণমূল নানান অভিযোগ করতে পারে, এটা নিয়ে আদালতেও মামলা চলতে পারে, কিন্তু যেটা রেজাল্ট সেটা তো আমাকে মানতে হবে যে 1956 ভোটে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নন্দীগ্রাম কেন্দ্রে হারিয়েছিলেন। সুতরাং শুভেন্দু অধিকারী পরিবারের যে কতটা ভীতি রয়েছে এটা কিন্তু এখানেই বোঝা যায়। পাশাপাশি দেখো গত কয়েক বছরে যদি দেখি বিরোধী দলনেতা হিসেবে তিনি কিন্তু যথেষ্ট নজর কেড়েছেন। এমনকি কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বে কিন্তু কথা বলা চলে, মানে যদি বলি আমরা অবশ্যই পছন্দের তালিকায় রয়েছেন এই মুহূর্তে, যার ফলে দেখো শুভেন্দু অধিকারী ভরসা কিন্তু বিজেপি বারবার করেছে। তো স্বাভাবিকভাবেই অধিকারী পরিবার এখানে বড় ফ্যাক্টর, তাদেরই এখানে জনভিত্তিটা বেশি। তো এখানে যথেষ্ট বেগ দেবে তৃণমূল কংগ্রেসকে। কারণ দেখো এর আগে যে তৃণমূল জিতেছিল প্রত্যেকবার কিন্তু অধিকারী পরিবারের উপর ভরসা করেই প্রার্থী ছিলেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। এর আগে যদি দেখি 2004-এও কিন্তু এখান থেকে শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছিলেন এবং তিনি কিন্তু লক্ষণ সেনের বিরুদ্ধে হেরে যান। এরপর 2009 সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন, তারপর 2009-এর লোকসভা নির্বাচনে এই শুভেন্দু অধিকারী কিন্তু লক্ষণ সেনকে হারিয়ে দেন। তারপরে তো লোকসভা থেকে ইস্তফা দিয়ে তিনি বিধানসভার বিধায়ক হয়ে মন্ত্রী হন। তো তারপরে দিব্যেন্দু অধিকারী তার ভাই এখানকার সাংসদ ছিলেন। তো স্বাভাবিকভাবেই অধিকারী পরিবারের কিন্তু একটা জনভীতি রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো দেবাংশু এখানে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন নেতারা কতটা সংঘবদ্ধ করে লড়াই দিতে পারবেন এটা একটা বিষয়। এখানে দেখো আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে গত 2021-এর লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখি, এই তমলুক লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তমলুক, পাঁশকুড়া পূর্ব, ময়না, নন্দনকানন, মহিষাদল, হলদিয়া এবং নন্দীগ্রাম, এই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি জয় পেয়েছিল নন্দীগ্রামে, হলদিয়াতে এবং তোমার ময়নাতে। বাকিগুলোকে আর তমলুকে বিজেপি কিন্তু জয় পায়। বাকি কেন্দ্রগুলোতে যদি বলি সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছিল। এবার তৃণমূলের জেতার কারণটা দেখো, যদি আমরা ধরে নিলাম এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নয় অন্য কেউ প্রার্থী, তাহলে কিন্তু ফলাফল কিন্তু অন্যরকম হতে পারত। শুভেন্দু অধিকারীর জয়ের মার্জিন অনেকটা বেড়ে যেত। তো স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়ানোতে তৃণমূল কংগ্রেসের ভোট যে সংগঠিত হয়েছে তার ফলাফল কিন্তু অন্য বিধানসভা কেন্দ্রেও পেয়েছে তার রেজাল্ট। স্বাভাবিকভাবে যদি দেখি তমলুক এখান থেকে জেতেন সোমেন মহাপাত্র খুব অল্প মার্জিনে। দেখো এখানে তমলুকে তৃণমূল পায় 1,08,243 ভোট, এখান থেকে বিজেপি পায় 1,07,450 ভোট। পাশাপাশি পাঁশকুড়া পূর্বতে এখানেও তৃণমূল 91,213 ভোট পায়, বিজেপি পায় 81,553 ভোট। এছাড়া ময়নাতে এটা বিজেপি জিতেছিল। ময়না আমরা জানি বিজেপি 1,08,109 ভোট পায়, তৃণমূল পায় 1,06,849 ভোট। নন্দনকানন তৃণমূল জিতেছিল, পেয়েছিল 1,08,181 ভোট, বিজেপি পায় 1,02,775 ভোট। মহিষাদল তৃণমূল পায় 1,01,986 ভোট, বিজেপি পায় 99,600 ভোট। হলদিয়াতে বিজেপি পায় 1,04,126 ভোট, তৃণমূল পায় 89,118 ভোট। নন্দীগ্রাম আমরা সবাই জানি শুভেন্দু অধিকারী পেয়েছিলেন 1,10,764 ভোট, মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 1,08,808 ভোট। সুতরাং এই যে ভোটের পার্সেন্ট দেখো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, শুধুমাত্র প্রধান কারণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে। তিনি নন্দীগ্রামের প্রার্থী না হলে এই ফলাফল কিন্তু অন্যরকম হলেও হতে পারত।
একেবারেই যেমনটা উঠে এলো আলোচনায় যে এবার কিন্তু তৃণমূল এবং বিজেপির যে হাড্ডাহাড্ডি লড়াই তাতে একেবারেই ব্যাকসিট নিতে চলেছে সিপিএম, তুমি যেটা শুরুতেই বললে। কিন্তু সায়ন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সিপিএম এর যে কজন তরুণ মুখ রয়েছে তার মধ্যে অন্যতম পরিচিত মুখ কিন্তু এই আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, এবং সোশ্যাল মিডিয়া কিন্তু এখনকার যে নির্বাচন তাতে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর সেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ পরিচিত মুখ সায়ন বন্দ্যোপাধ্যায়, এবং তার যথেষ্ট ফ্যান ফলোয়িং রয়েছে, তার একটা জনপ্রিয়তা রয়েছে। সেই জনপ্রিয়তার নিরিখে তিনি কোথাও গিয়ে একটা কিছু সংখ্যায় ভোট কাটতে চলেছেন কি? দেখো, যদি জনপ্রিয়তায় সায়ন বন্দ্যোপাধ্যায় খুব ভালো কথা বলেন, একজন দক্ষ আইনজীবী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যথেষ্ট পরিচিত মুখ, এবং তার যে যুক্তি, এ বিষয়ে খুব ভালো যুক্তি দেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তমলুক লোকসভা, যে কোনো লোকসভা কেন্দ্রে লড়াই করতে গেলে দলের সংগঠনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু বামফ্রন্ট গত কয়েক বছরে তাদের শক্তি ক্ষয় করতে হতে এক কথায় তলানিতে বলা চলে। তো সেদিক দিয়ে বলো সায়ন বন্দ্যোপাধ্যায় কতটা ভোট টানতে পারবেন এটাই দেখার। কারণ তিনি দেখো, সায়ন বন্দ্যোপাধ্যায় যে স্টাইলে প্রচারটা করছেন, তিনি কিন্তু নজরে এসছেন, বেশ কয়েকবার নজরে এসছেন। তো স্বাভাবিকভাবেই তার পাশাপাশি যে সংগঠনটা দরকার সেটা কিন্তু ভোটটা করায়। কারণ আমরা দেখছি গত পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু অধিকারী কিন্তু এখানে এক কথায় বলা চলে লড়াইটা করেছিলেন, এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তর্গত বেশ কিছু পঞ্চায়েত সমিতি কিন্তু বিজেপি এখানে দখল করে। তুলনায় দেখো সিপিএম কিন্তু ফলাফল কিন্তু অত্যন্ত খারাপ। তো স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচন, বিশেষ করে জয় পরাজয় তো অনেক দূর, ভোটের একটা ব্যবধান তৈরি করতে গেলে সংগঠনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু সায়নের পক্ষে নেই। কিন্তু সায়ন তরুণ মুখ, আইনজীবী হিসেবে যথেষ্ট পরিচিত। তো সেদিক দিয়ে সায়ন নজর কাড়বেন, প্রচারেও নজর কাড়বেন, ভালো বক্তৃতা দেন তাতেও নজর কাড়বেন। কিন্তু ভোটে কতটা টানতে পারবেন এটাই ব্যাপার। প্রত্যেক বছর আমরা মানে যেটা দেখে থাকি, যেটা হয় যে বামেদের ভোট রামে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এরকম ভাবে কথা আছে। কিন্তু সেইখানে গিয়ে এবার বামেরা প্রার্থী দিয়েছে, তাহলে সেই ভোটটা তো বিজেপিতে কম পড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি ফলাফল অন্যরকম হতে পারে? দেখো, বামেদের ভোট রামে যেটা গেছে সেটা বিজেপি কিন্তু নিজেদের ভোটটা ধরে নিয়েছে। এই মুহূর্তে যদি বলি রামের ভোট কখন বিজেপিতে যাচ্ছে বা বামের ঘরে যাবে, যদি বামেরা সেভাবে নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করতে পারতো, তৃণমূলের বিরোধী হয়ে উঠতে পারতো, সেটা তো হয়নি। এই মুহূর্তে তৃণমূলের বিরোধী যদি বলি, প্রধান কিন্তু বিজেপি প্রধান বিরোধী, পাশাপাশি অনেকটা পেছনে সিপিএম, এই মুহূর্তে পেছনের সারিতে অনেকটা পেছনে। তো স্বাভাবিকভাবে এই রামের ভোট বামেদের পক্ষে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বরঞ্চ আমি বলবো যে বামেদের যেটুকু ভোট রয়েছে, যারা বিশেষ করে তৃণমূলের পরাজয়, যারা বিরোধী ভোট, যেটা বিরোধী মনোভাবপূর্ণ মানুষ, যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের পরাজয়টা চান, তাদের একটা ভোটের পার্সেন্টেজ কিন্তু বিজেপির দিকে গেলেও যেতে পারে। কিন্তু আমি বলবো এই লোকসভা নির্বাচনে রামের ভোট বামের দিকে আসার তেমন কোনো সম্ভাবনা নেই। সিপিএম যদি গত 21-এর বিধানসভা ভোটের তুলনায় ভোট কিছুটা বাড়ায়, তো সেটা কিছুটা যদি বাড়ে, সেটা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকেই বাড়ার সম্ভাবনা বেশি। পাশাপাশি রামের ভোট বামের দিকে যাওয়ার এই মুহূর্তে লোকসভা ভোটে অন্তত সম্ভাবনা নেই একদম। সত্যজিৎ, আরও একটা বিষয় এখানে তুলে ধরতে চাইবো যে এসএসসি যে 2016 প্যানেল, যেখানে 25,753 জনের চাকরি বাতিল হলো, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অবসর নিয়ে নেওয়ার পর কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে বারে বারে দুর্নীতির প্রসঙ্গ তুলে এনেছিলেন, তার সত্যতা কিন্তু অনেকটাই বিচার হলো বলা যেতে পারে। সেখানে কি বাড়তি কোনো মাইলেজ পেতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বিজেপিও? না, দেখো, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের যে পরিচিতিটা তৈরি করেছেন একজন বিচারক হিসেবে, আমি এখানে একটু আরেকটা কথা বলবো যে আমরা দেখেছি প্রথম দিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, তখন কিন্তু ডিভিশন বেঞ্চ কিন্তু বারবার স্টে অর্ডার দিয়েছিল। তো স্টে অর্ডার দেওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু কথায় ক্ষুব্ধ হয়েছিলেন যে বারবার স্টে অর্ডার হয়ে আসছে। তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলেন, এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও চিঠি লেখার কথা শোনা গেছিলো। তো তারপর তো সেখানে দেখা যায়, যদি বলি তো বিচারক হিসেবে পাশাপাশি তিনি বারবার কিন্তু দেখো সাংবাদিক সম্মেলনও করেছেন, নানান মন্তব্য যে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব বা এক কথা দুর্নীতি, যেটা অনেক কথাই তিনি বলেছেন। তো সেদিক দিয়ে যদি বলি, তিনি কিন্তু খবরের শিরোনাম অনেক দিন থেকেই। তো বিচারক হিসেবে একজন এক কথায় তার যে প্রতিবাদী যে
অবজারভেশন যদি বলি বিচারক হিসেবে, শিক্ষক নিয়োগ দুর্নীতির যে তার যে কঠোর লড়াই, এটাতে বিজেপি অবশ্যই তার অ্যাডভান্টেজ পাবে। পাশাপাশি বলবো যে তিনি তার প্রচারের কিন্তু এটাই কিন্তু প্রধান ইস্যু আমার মনে হতে চলেছে। তিনি কিন্তু এই কথা বা তিনি না তুলুন, এটা কিন্তু বিশেষ করে বিজেপি বলো বা বিরোধী মনোভাবনও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে থাকলে এই জিনিসটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ দুর্নীতির পর্দা ফাঁস কিন্তু তার বিচারপতি হিসেবে তার এজলাসেই হয়েছিল। তো সেইটা তার অ্যাডভান্টেজ তিনি অবশ্যই কিছুটা হলেও পাবেন। 2009 সাল থেকে এই তমলুক লোকসভা কেন্দ্র ঘাসফুলের দখলে। রাজ্যের মসনদে তৃণমূলের বসার পেছনে সিঙ্গুরের পাশাপাশি অন্যতম কারণ ছিল নন্দীগ্রামের জমি আন্দোলন। নন্দীগ্রাম তমলুক লোকসভার অন্তর্গত, তাই স্বাভাবিকভাবেই রাজ্যে তৃণমূল আসার আগে পর থেকেই বা বলা ভালো তৃণমূল ক্ষমতায় আসার আগে থেকেই এই লোকসভার অনেকাংশেই তৃণমূলের দখলে চলে যায়। তারপর থেকেই প্রত্যেক নির্বাচনে এই লোকসভা কেন্দ্রে আমরা দেখেছি যে সবুজ আবির উড়েছে। আর এবার অধিকারীদের গড়ে অধিকারীদের সমর্থন ছাড়া প্রথমবার লোকসভা নির্বাচনে লড়তে চলেছে ঘাসফুল শিবির। এবার পালা বদলের সম্ভাবনা কতটা? দেখো, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমি বলবো এখানে আমি কিছুটা হলেও বিজেপিকে এগিয়ে রাখবো। তার প্রধান কারণ আমি প্রথমেই বলবো যে গড় অধিকারী পরিবারকে অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলার রাজনীতিতে যদি বলি, সবথেকে জনপ্রিয় ব্যানার্জি পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার, এর পরেই কিন্তু আসে অধিকারী পরিবার। তারপরে দেখো, তারপর মাঝখানে কিন্তু অন্য কোনো পরিবার কিন্তু তেমন চর্চা হয় না। তো স্বাভাবিকভাবেই অধিকারী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি পাশাপাশি তার সঙ্গে যুক্ত হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিশেষ একজন প্রতিবাদী বিচারক বলা চলে। তো স্বাভাবিকভাবেই এটা যদি যুগলবন্দি যদি বলি, তো সেদিক দিয়ে বলবো অনেকটা ভালো অবস্থায় বিজেপি। কারণ দেখো, আগের লোকসভা নির্বাচন যদি বলি, তৃণমূল কংগ্রেস এক কথায় বলা চলে যথেষ্ট ভালো ফল করেছিল, মার্জিনটাও যথেষ্ট ভালো ছিল। কিন্তু যেহেতু অধিকারী পরিবার ছিল পাশে, তো সেই অধিকারী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং পাল্লা ভারী আমি বলবো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এবং বিজেপির। এই তমলুকে প্রথমবারের মতো গেরুয়া পতাকা উঠলেও উঠতে পারে। 2009 সালের পর প্রথমবারের মতো গেরুয়া পতাকা উড়লেও উঠতে পারে এই তমলুক লোকসভা কেন্দ্রে। সেটা কি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ হতে চলেছে? দেখো, লোকসভা নির্বাচন দেশের নির্বাচন। প্রধানমন্ত্রী বারবার রাজ্যে ছুটে আসছেন অমিত শাহ, জেপি নাড্ডারা। তো স্বাভাবিকভাবেই যেহেতু লোকসভা নির্বাচন দেশের নির্বাচন, দেশের প্রধানমন্ত্রী, এটা একটা ফ্যাক্টর হয়ে থাকে। পাশাপাশি বলবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার গড় নন্দীগ্রাম। তো তিনিও কিন্তু একজন বিরোধী দলনেতা হিসেবে যথেষ্ট নজর কেড়েছেন কয়েক বছরে। কারণ 21-এর ফলাফলের পর আমরা যদি দেখি, তোমার বিরোধী দলনেতা ছিলেন একটা সময় সূর্যকান্ত মিশ্র ছিলেন, আব্দুল মান্নানরা ছিলেন। তো তারা কিন্তু সেভাবে নজর কাটতে পারেননি। বিরোধীরা এই মুহূর্তে প্রধান বিরোধী বিজেপি কিন্তু বারবার সেটা নিয়ে কটাক্ষ করেন। আব্দুল মান্নানকে কিন্তু এই কটাক্ষের শিকার হতে হয়েছিল। তো সেইভাবে সেদিক দিয়ে বলবো শুভেন্দু অধিকারী কিন্তু বিরোধী দলনেতা হিসেবে যথেষ্ট নজর কেড়েছেন এবং তার যে মাঝে মাঝে যে হুঁশিয়ারি, তাই এখানে কিন্তু তৃণমূল অনেকটাই টালমাটাল হয়ে যায় অনেক সময়। তার যে মন্তব্য, তো তৃণমূলকে অনেক সময় বেকায়দায় ফেলে দেয়। যদিও সেই মন্তব্য সেটা কতটা বাস্তবায়ন হয় সেটা পরের কথা, কিন্তু সেই মুহূর্তে কিন্তু যথেষ্ট টালমাটাল হয়ে যায়। তা নিয়ে মিডিয়া প্যানেল বসে যায়, অনেক বিতর্ক তৈরি হয়। তো সেইটা বলবো শুভেন্দু অধিকারী কিন্তু অ্যাজ এ বিরোধী দলনেতা হিসেবে গত কয়েক বছর যথেষ্ট নজর কেড়েছেন। পাশাপাশি বিজেপির যদি বলি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, এই মুহূর্তে বিজেপির প্রধান কাণ্ডারি কিন্তু শুভেন্দু অধিকারী। তো সেদিক দিয়ে বলবো তিনি কিন্তু চাইবেন তার এই গড়, তার একসময় জেতা আসন তমলুক, তার এখন বর্তমান দল বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য। এই জন্য তিনি কিন্তু মাটি কামড়ে বর্তমানে পড়ে রয়েছেন। আর সেই কারণে দেখো, যদি প্রার্থী করা হতো দিব্যেন্দু অধিকারী, এক কথায় পারিবারিক ইস্যু চলে আসতো, যেটা বিজেপি বিরোধী যে পরিবারতন্ত্র। তো সেই কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যুক্ত হয়েছে তার যে বিচারপতি হিসেবে তার প্রতিবাদী আন্দোলন, মানে এক কথায় বলে অন্যায়ের বিরুদ্ধে তার যে অবজারভেশন, এই যুক্ত হয়ে বলবো অনেকটা ভালো অবস্থায় বিজেপি। কিন্তু অধিকারীদের গড়ে অধিকারীদের কাউকে প্রার্থী করা হলো না, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হলো। তিনি সেখানকার ভূমিপুত্র নন, বহিরাগত। সেক্ষেত্রে সেখানকার মানুষ কি ভরসা রাখতে পারবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপর? কারণ অধিকারীদের কাউকে কিন্তু প্রার্থী করা হয়নি, যেহেতু সেটা অধিকারীদের গড় বলেই পরিচিত। দেখো, এখানে আমি একটা কথা বলি, কাঁথির প্রাক্তন সাংসদ যিনি ছিলেন শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর বাবা,
উনি কিন্তু বারবার একটা কথা বলতেন, তার পরিবারের রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু সমস্ত কিছু শুভেন্দু অধিকারী নেন। সুতরাং পরিবারের রাজনৈতিক সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর উপর কতটা ডিপেন্ডেবল হলে এই কথাটা বলতে পারেন। তো স্বাভাবিকভাবেই রাজনৈতিক সব যা সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী নেন, তো সেখান দিয়ে বলবো এই যে তমলুকে কিন্তু দিব্যেন্দু অধিকারীকে বাদ দিয়ে প্রার্থী করা হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এটা বিশেষ করে মিডিয়াতে বলবো বিভিন্ন জায়গায় প্রকাশ হওয়ার পরেই কিন্তু দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেন এবং তাকে প্রার্থী করা হবে না, এরপরেও তিনি যে যোগদানটা না করতেন বা কিছু, তাহলে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্বের ব্যাপারগুলো সামনে আসতো, কিন্তু তিনি কিন্তু জেনেই প্রার্থী হয়েছেন। সুতরাং তার যে সিদ্ধান্ত, অধিকারী পরিবারের সিদ্ধান্ত যিনি নেন শুভেন্দু অধিকারী, তার সিদ্ধান্ত তার পরিবার বলবো মেনে নিয়েই কিন্তু এই সমর্থনটা জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দিকে। অনেক ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। তমলুক বর্তমানে অধিকারীদের গড় বলেই পরিচিত। বর্তমানে এখানকার সাংসদ দিব্যেন্দু অধিকারী, তিনি এখন বিজেপিতে যোগদান করেছেন। আসন দখল করে রেখেছে রাজ্যের শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। 2009 সাল থেকে এখানে ঘাস ফুল ফুটে চলেছে। এবার কি পালা বদলের সম্ভাবনা? ঘাস সরিয়ে কি ফুটবে পদ্ম ফুল? সেই উত্তর জনতা দেবে ভোট বাক্সে। আজকের মতো জেলার খবর এই পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।